একটা কর্কশ শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বালিশের পাশে রাখা চশমাটা হাতড়ে চোখে দিয়ে টেবিল ল্যাম্পের আলোটা জ্বালিয়ে দেওয়ালে ঘড়ির দিকে চোখ ফেলতেই দেখি রাত 12:40। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মনিকা সরকারের লেখা ভূতের গল্প অভিশপ্ত বাগানবাড়ি। শুরু করছি মনিকা সরকারের লেখা ভূতের গল্প অভিশপ্ত বাগানবাড়ি। শব্দটা ততক্ষণে থেমে গেছে। ভাবলাম এতদিনের পুরনো বাড়ি, কোথাও হয়তো বাদুর নির্বিঘ্নে বাসা বেঁধেছিল, আর আমরা এসে তাদের অস্বস্তিতে ফেলেছি বলেই হয়তো তাদের এই বিরক্তির প্রকাশ। যাই হোক, পাশে আমার বন্ধুটি অঘরে ঘুমোচ্ছিল বলে তাকে আর ডাকলাম না। তবে আমার ঘুম বরাবরই ভীষণ পাতলা, তাই হয়তো ঘুম ভেঙে গেছে। এবার আমিও আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙল প্রায় 9টা নাগাদ। চোখ মেলে তাকাতেই দেখি আমার বন্ধু আকাশ আমার দিকে হাসি মুখ করে তাকিয়ে কিছু বলার আগেই সে উৎসাহিত হয়ে বলল, কিরে, আর যাবি তো গোরস্থানে? আমি খানিকটা মনে খটকা রেখেই উত্তর দিলাম, বেশ, চল তাহলে। আমি সুমন, আর আমার এই বন্ধুটি আকাশ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2য় বর্ষের ছাত্র আমরা। এই তো 2 দিন আগেই আমাদের সেমেস্টারের পরীক্ষা শেষে এক ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে আলোচনা চলছিল বেড়াতে যাওয়া নিয়ে। সত্যি বলতে ছোটবেলা থেকেই ঐতিহাসিক জায়গায় আমার ভীষণ টান, তাই হুট করেই উৎসাহের সাথেই বলে ফেলেছিলাম, মুর্শিদাবাদ যাবি? শেষমেশ কেউই রাজি হলো না, শুধুমাত্র আমার ওই এক বন্ধু আকাশ ছাড়া। ব্যাগপত্তর গুটিয়ে কাল বিকেলের মধ্যেই আমরা পৌঁছলাম মুর্শিদাবাদের এই সিরাজপুর গ্রামে। উদ্দেশ্য সিরাজপুরের গোরস্থান। গ্রামে ঢুকে কাউকে দেখতে পেলাম না। একটু খটকা হয়েছিল বটে, তবে তা কেটে গেল যখন হাইরোড ছেড়ে একটা গলির রাস্তা দিয়ে নিচে নামলাম। চোখে পড়ল একটা প্রকাণ্ড বটগাছের তলায় দাঁড়িয়ে একটা ছোট্ট চায়ের দোকান। যদিও কোনো মানুষ চোখে পড়ল না। সামনে গিয়ে মিনিট 2 ডাকার পর একজন কঙ্কালসার চেহারার মানুষ পেছন থেকে বেরিয়ে এলো। আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপ লোগো কো রহনে কা ঘর চাইয়ে? আপনি কি করে জানলেন? আসলে ইহাপে আপনাদের মতো বহু লোকই আসে বাবু। যদিও এরকম একটা জনশূন্য এলাকা দেখে আমার সেটা একটুও মনে হলো না। লোকটা আমাদের দিকে তাকিয়ে আবার বলল, ঘর চাইয়ে তো বলিয়ে, আমি ইন্তেজাম করে দেব খুব কম খরচে। পকেটের অবস্থা চিন্তা করে রাজি হয়ে গেলাম। মিনিট 20 হেঁটে আমরা পৌঁছলাম এক জমিদার বাড়িতে। দেখে মনে হলো প্রায় 2 শতক পুরনো এই বাড়ি, তবে ভেতরে ঢোকার পর সেরকম কিছুই মনে হলো না। বেশ পরিপাটি করে গোছানো বাড়িখানা। মেন গেট দিয়ে ঢুকেই বেশ বড় একখানা হলরুম। উপরে জ্বলছে একটা ঝা চকচকে ঝাড়বাতি, আর তার ঠিক মাঝখান থেকে উপরে উঠে গেছে একটা লাল কার্পেট পাতা সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠেই বাঁ দিকের ঘরটায় আমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। ঘরটার একদিকে বেশ বড় একটা 2 পাল্লার খাট, আর একদিকের দেওয়ালে টাঙানো হয়েছে পুরনো আমলের রাজাদের বেশ কয়েকটা ছবি আর একটি সেকেলে ঘড়ি, আর আরেক পাশে রয়েছে একটা আলমারি। সব মিলিয়ে বেশ পছন্দই হয়েছে আমাদের। কথায় কথায় আকাশকে বলেছিলাম, হ্যাঁ রে, এসে অবধি কাউকে চোখে পড়ল না তো, জায়গাটা সুবিধার তো? আকাশ খুব সহজভাবেই উত্তর দিয়েছিল, গরিব লোক, টাকার লোভে বাড়িটা ভাড়া দিয়ে সংসার চালায় হয়তো। যাই হোক, বেলা 10টা নাগাদ চায়ের দোকানের লোকটাই নিজে এক টোস্ট আর কফি নিয়ে গেল, সঙ্গে একটি সাবধান বাণীও নিয়ে গেল। খাবারগুলো টেবিলে রাখতে রাখতে উনি বলছিলেন, ঘুরতে বেরোচ্ছেন বেরোন, কিন্তু একটু সাবধানে। দেখবেন গলতিসে কোনো বাগান বাড়িতে ঘুষবেন না, আর সন্ধে নামার আগেই ফিরে আসবেন। ইহাপে দেরি করবেন না গলতিসে ভি। বেরোতে বেরোতে আমাদের প্রায় 2টো বাজল। বেরিয়ে প্রায় মিনিট 5 হেঁটেও আমাদের চোখে কোনো জনবসতি পড়ল না। তার মধ্যে রাস্তাঘাট কিছুই আমাদের চেনা নয়। হঠাৎ দেখতে পেলাম একজন মহিলা আমাদের দিকে এগিয়ে আসছে। মহিলার গায়ে জড়ানো সোনার জড়ি বসানো একটা লাল শাল, আর পরনে
সাদা ধপধপে একটা শাড়ি, আর তার চোখ, সে আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ভুলতে পারবো না। ওই রকম মমতা ভরা চোখেও যে ওরকম একটা ভয়ঙ্কর চাহনি থাকতে পারে, তা বোধ হয় কোনোদিন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। উনি সামনে এসেই প্রথমে আকাশ, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, গোরস্থানে যাচ্ছ যাও, ভুল করেও উত্তরের বাগান বাড়িতে ঢুকো না, বিপদে পড়বে। আমি জানি না ঠিক কি অনুভূতি ছিল আমার, ভয় নাকি বিরক্তি। এড়িয়ে এগিয়ে যাচ্ছিলাম আমরা গোরস্থানের দিকে। কোনো এক অদৃশ্য মায়া যেন টেনে নিয়ে যাচ্ছিল আমাদের। প্রায় ঘণ্টাখানেক পর দেখা মিলল আমাদের বহুকাঙ্ক্ষিত সিরাজপুরের গোরস্থানের। আমরা ভেতরে ঢুকলাম। সারি সারি করে কবর, ওপরে নাম, জন্মদিবস ও মৃত্যুদিবস লেখা, এবং একেবারে শেষের দিকে রয়েছে এই সিরাজপুরের জমিদার বংশের জমিদারদের কবর। প্রথমটা জমিদার জালালউদ্দিন খান, জন্ম 1678 এবং মৃত্যু 1704। দ্বিতীয়টা জমিদার ইমরান আলী খান, জন্ম 1702 এবং মৃত্যু 1728। এভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফেললাম প্রায় গোটা 50 কবর। আমরা এতখানি উৎসাহে বিভোর হয়েছিলাম যে বুঝতেই পারিনি কখন সূর্য ডুবে অন্ধকার নামতে শুরু করেছে। খেয়াল হতেই হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:45। এবার তড়িঘড়ি ঘরে ফেরার পালা। বিপত্তি ঘটল বেরোনোর মুখে। চোখে পড়ল একটি বছর 5-6 বাচ্চা মেয়ে সামনে একটি বাড়ির দরজায় দাঁড়িয়ে সজোরে ধাক্কা মারছে আর মা মা করে কাঁদছে। আমরা দুজনে মেয়েটির কাছে দৌড়ে গিয়ে জানতে চাইলাম তার কি হয়েছে। সে খুব বেশি কিছু বলতে পারল না, তবে যেটুকু বুঝলাম মেয়েটির মা এই বাড়ির ভেতরেই রয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন কোনো সাড়া পেলাম না, তখন অগত্যা আমরা দুজন মিলেই পাঁচিল টপকে ভেতরে ঢুকলাম। প্রথমে আমি, তারপর আকাশ। মেয়েটিকে বলে গিয়েছিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে, আমরা তার মাকে নিয়ে ফিরছি। ভেতরে ঢুকে দেখলাম মেন গেট আলগোছে খোলা, অথচ কেউ সাড়া দিচ্ছিল না ভেবে অবাক হলাম। দরজাটা একটু ঠেলে ভেতরে ঢুকলাম। এবার পেছন ফিরে তাকাতেই দরজাটা সশব্দে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে। আমার তখন কপাল থেকে ঘাম ঝরছে। বোধ করি হৃৎপিণ্ডটাও কাজ করা বন্ধ করেছিল সেই মুহূর্তে। কিছুটা ভয় আর কিছুটা কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলাম, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো ওই বাইরে। মেয়েটি হেসে বলল, মায়ের কাছে নিয়ে যাবে তো আমায়? নিয়ে চলো, ওই যে ওপরের ঘরে আছে আমার মা। তারপর কাঁদো কাঁদো সুরে বলল, ওরা জোর করে আমার মাকে। ওর কথা শেষ হতে না হতেই শোনা গেল কোনো নারী কণ্ঠের গুঙানি। শব্দটা আসছিল ওপরতলার কোনো একটি ঘর থেকে। আমরা দুজনেই দৌড়ে গেলাম সেই আওয়াজ লক্ষ্য করে, আর শেষে সেই ঘরের দরজা খুলতেই আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। এক মহিলা সিংহাসনে বসে জমিদারের গলা তরবারি দিয়ে টুকরো টুকরো করে ফেলল। তারপর আর কিছু মনে নেই। চোখ মেললাম চা দোকানদারের লোকটার জলের ঝাপটায়। তখন ভোর হয়ে এসেছে। কতক্ষণ অজ্ঞান ছিলাম তাও ঠিক জানি না। লোকটা বলল, आप लोग कल मत से लड़ाई करके এসেছেন। আমি খানা দিতে এসে দেখি আপনারা রুমে নেই। তখনই আন্দাজ করেছিলাম আপনারা ওই বাগান বাড়িতে আটকা পড়েছেন। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম। ওনাকে সবকিছু খুলে বলার পর যা জানতে পেরেছিলাম তা হলো, জমিদার জালালউদ্দিন খান ছিলেন সে সময়কার এক স্বৈরাচারী শাসক। মহিলাদের ওপর ছিল তার লোভ লালসা। রোজ রাতে ওই বাগান বাড়িতে বসত জলসা, আর রোজ তুলে নিয়ে আসা হতো এক একজন মহিলাকে। করানো হতো নাচ গান, আর শেষে ভোগ করত তাদের। জমিদার মশাইয়ের মা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু কোনো কাজ হয়নি তাতে। একদিন রোজকার মতো এই সিরাজপুরেরই একজন মহিলাকে, যার নাম ছিল চন্দ্রানী, জমিদারের লোক জোর করে তুলে নিয়ে গিয়েছিল তাকে সেই জলসাঘরে। চন্দ্রানীর ছোট মেয়েটিও গিয়েছিল পেছন পেছন দৌড়ে, তবে কোনো লাভ হয়নি।
তবে কেউ জানতো না যে সেই রাতই ছিল জমিদার মশাইয়ের স্বৈরাচারিতার শেষ রাত। মদ্যপ অবস্থায় যখন জমিদার নাচ দেখতে বিভোর, ঠিক সেই সময়ই দেওয়াল থেকে তরবারি তুলে তাকে টুকরো টুকরো করে ফেলে চন্দ্রানী। শেষে নিজেও আত্মঘাতী হয় সে তার মেয়েকে নিয়ে। তাদের মৃত্যুর পর ওই বাগান বাড়িটি বন্ধ রাখা হয়। ধীরে ধীরে নির্দিষ্ট একটি সময় পর জমিদার বংশের সবার মৃত্যু হয়। এখনও সেখানে মাঝে মাঝে বলি দেওয়া হয় বলে শোনা যায়। কেউ যদি সূর্য ডোবার পর সেদিকে যায় তাকে আর ফিরে আসতে দেখা যায় না। তবে লোকমুখে এটাও শোনা যায় যে জমিদার মশাইয়ের মা এখনও সেই রাস্তা আগলে, কেউ যেতে গেলে সে বাধা দেয়। যাই হোক, সেই দিনই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। জীবন থাকতে আর কোনো দিনও ওই সিরাজপুরে নয়। এখানেই শেষ হচ্ছে মনিকা সরকারের লেখা ভূতের গল্প অভিশপ্ত বাগান বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।